गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के আমরা কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব, এলিমেন্টস, কম্পাউন্ডস, সিম্বলস অ্যান্ড ফর্মুলা। এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি ডিসকাস করব অ্যাবাউট এলিমেন্টস, কম্পাউন্ডস, তাদের সিম্বল আর তাদের ফর্মুলা নিয়ে। এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো সবার আগে ডিসকাশন স্টার্ট করার আগে আমরা মেন জানবো যে ম্যাটার কাকে বলে। হোয়াট ইজ ম্যাটার? ম্যাটার বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ম্যাটার? দেখো, ম্যাটার মানে হচ্ছে ইট ইজ সামথিং দ্যাট অকুপাইজ সাম স্পেস অ্যান্ড হ্যাজ মাস। মানে এটা এমন একটা সাবস্টেন্স যার মাস আছে আর কিছুটা স্পেস অকুপাই করবে, মানে ভলিউম হবে কিছুটা, সেগুলোকে আমরা ম্যাটার বলবো। কি লিখবো? ইট ইজ সামথিং that has mass and occupies some space. মাস থাকবে আর কিছুটা স্পেস অকুপাই করবে, মানে ভলিউম থাকবে কিছুটা, সেগুলোকে আমরা ম্যাটার বলবো, ঠিক আছে? দেখো, ম্যাটার জেনারেলি তোমার তিন রকমের ম্যাটার হয়। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। ম্যাটার আর অফ থ্রি টাইপস: সলিড, লিকুইড, গ্যাস, ঠিক আছে? তাহলে সলিডে ধর আমি যদি এক্সাম্পল বলি, সলিডের কি এক্সাম্পল হবে ম্যাটারের? ম্যাটার কি বললাম? যার মাস আছে আর কিছুটা স্পেস অকুপাই করে, মানে এমন কোনো অবজেক্ট যাদের মাস থাকবে আর কিছুটা স্পেস অকুপাই করে থাকবে, সেগুলো কি ম্যাটার বলবো। যেমন ধর আমি যদি বলি চেয়ার, তারপর ধরো বললাম টেবিল, বা ধরো বললাম পেন, এগুলো সব ম্যাটার, কারণ প্রত্যেকটারই মাস আছে। চেয়ার, টেবিল, পেন প্রত্যেকটারই মাস আছে, স্পেস অকুপাই করবে কিছুটা। চেয়ারও কিছুটা স্পেস অকুপাই করে, যখন তুমি কোনো জায়গায় চেয়ারটা রাখবে সেই স্পেসটা অকুপাই করবে চেয়ারটা। টেবিলও তাই, পেনও তাই। তো এরকম প্রচুর এক্সাম্পল হতে পারে, তাই তো? এটা সলিডের গেল। লিকুইডের কি হতে পারে? যেমন ধরো ওয়াটার, তাই তো? তারপর ধরো অয়েল, ঠিক আছে? বা ধরো পেট্রোল, ডিজেল, এগুলো সব তোমার কি হবে? লিকুইডে চলে আসবে, সব ম্যাটার। প্রত্যেকেরই ডেফিনেট মাস আছে আর স্পেস অকুপাই করবে, ম্যাটার হবে। গ্যাসে কি হবে? গ্যাসে যেমন ধরো অক্সিজেন হতে পারে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড হতে পারে, এগুলো গ্যাসের আন্ডারে এক্সাম্পল হবে। নাইট্রোজেন হতে পারে, ডিফারেন্ট গ্যাস, আরও যত গ্যাস যদি থাকবে, আরও প্রচুর গ্যাস আছে, সেগুলো সব ম্যাটারের আন্ডারে চলে আসবে, বুঝতে পারো? তো এগুলো সব হচ্ছে ম্যাটার, বোঝা গেল? তাহলে ম্যাটার আমরা কি দেখলাম? ইট ইজ সামথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ সাম মাস। আচ্ছা, এবার আমরা চলে আসবো ম্যাটারের ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশন অফ ম্যাটার। দেখো, ম্যাটারের আমরা যদি ক্লাসিফিকেশন করি, জেনারেলি আমরা দু রকমের ম্যাটার দেখতে পাবো। একটা হচ্ছে তোমার লিভিং, আর একটা হচ্ছে নন লিভিং। লিভিং ম্যাটার আর নন লিভিং ম্যাটার। লিভিং আর একটা নন লিভিং। লিভিং মানে কি? যার মধ্যে লাইফ আছে, দ্যাট ইজ লিভিং। নন লিভিং মানে যার মধ্যে লাইফ নেই, দ্যাট ইজ নন লিভিং। তো লিভিং মানে হবে তোমার প্লান্ট অ্যান্ড অ্যানিমালস, এরা হচ্ছে লিভিং ম্যাটার, কারণ এদের মধ্যে কি? লাইফ আছে, ওই জন্য এরা লিভিং। প্লান্ট অ্যান্ড অ্যানিমালস, এরা লিভিং। নন লিভিং কি হবে? নন লিভিং মানে যেগুলো লাইফ নেই। তাহলে নন লিভিংয়ের আন্ডারে কি আছে? নন লিভিংয়ের আন্ডারে তোমার আসবে ন্যাচারাল কিছু থাকবে বা ম্যানমেড কিছু, সেগুলো নন লিভিং, ঠিক আছে? ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড। যেমন ধরো স্টোন, যদি আমি বলি স্টোন, পাথর, সেই পাথরটা কি? অবজেক্ট তো, তাই না? তো পাথরের একটা মাস থাকবে আর পাথর একটা স্পেস অকুপাই করবে। কোনো জায়গায় তুমি যদি পাথরটাকে রেখে দাও, স্টোনটাকে রেখে দাও, তাহলে সেই স্পেসটা পাথরটা অকুপাই করবে। তাহলে বাই ডেফিনেশন পাথর কিন্তু একটা ম্যাটার। কিন্তু পাথর কিরকম ম্যাটার? লিভিং না নন লিভিং? অবভিয়াসলি নন লিভিং, কারণ পাথরের মধ্যে কোনো লাইফ নেই, বুঝতে পারলে? তো এই পাথরটা চলে আসবে কি? নন লিভিং ক্যাটাগরিতে, বোঝা গেল জিনিসটা? তো ম্যাটার তোমার দুরকম হয়, লিভিং, নন লিভিং। লিভিংয়ের আন্ডারে প্লান্ট আর অ্যানিমালস থাকবে, নন লিভিংয়ের আন্ডারে ন্যাচারাল আর ম্যানমেড থাকবে, ঠিক আছে? এই লিভিং যে ম্যাটারটা, এই যে পার্টটা, এই পার্টটা আমরা মেনলি পড়বো বায়োলজি চ্যাপ্টারে। যখন বায়োলজি আমি পড়াবো সাবজেক্টটা, তখন ওই বায়োলজি তোমার চ্যাপ্টারে থাকবে এই লিভিং পার্টটা। লিভিংটা নিয়ে আমরা এখানে ডিসকাস করবো না, আমরা মেন ডিসকাস করবো নন লিভিং নিয়ে। এই পার্টটা বায়োলজির পার্ট, ঠিক আছে? আচ্ছা, নন লিভিং পার্টটা নিয়ে আমরা ডিসকাস করবো। দেখো, নন লিভিংয়ের আবার ফার্দার ক্লাসিফিকেশন করা যায়, যে নন লিভিং ম্যাটার দু রকমের হয়। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, একটাকে বলা হয় পিওর সাবস্টেন্স, আরেকটা হচ্ছে মিক্সচার্স। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স, আরেকটা হচ্ছে মিক্সচার্স, ঠিক আছে? পিওর সাবস্টেন্স সবসময় হোমোজিনিয়াস, অলওয়েজ আমি পরে বোঝাচ্ছি যে হোমোজিনিয়াস মানে কি। পিওর সাবস্টেন্স হচ্ছে অলওয়েজ হোমোজিনিয়াস।
আর মিক্সচার্স কি থাকবে? মিক্সচার হচ্ছে ইমপিওর সাবস্টেন্স। মিক্সচার তো তার মানে পিওর হবে না, কোনো না কোনো কিছু ইমপিউরিটি থাকবে, ওই জন্য মিক্সচারকে বলা হয় ইমপিওর সাবস্টেন্স, ইমপিওর সাবস্টেন্সেস। তাহলে নন লিভিং ম্যাটার দুরকম হয়, পিওর সাবস্টেন্স অলওয়েজ হোমোজিনিয়াস, আর মিক্সচার্স কি হবে? ইমপিওর সাবস্টেন্স। ঠিক আছে, আচ্ছা যদি আমরা ফার্দার ক্লাসিফিকেশনে যাই, পিওর সাবস্টেন্স ধরো ফার্দার যদি ক্লাসিফিকেশন করি, পিওর সাবস্টেন্সেরও ক্লাসিফিকেশন আছে। পিওর সাবস্টেন্সের দুটো পার্ট হয়, একটা হচ্ছে এলিমেন্টস, আরেকটা হচ্ছে কম্পাউন্ডস। পিওর সাবস্টেন্সের দুটো পার্ট হয়, একটা এলিমেন্টস আর একটা কম্পাউন্ডস। ঠিক আছে, ইমপিওর সাবস্টেন্সের তোমার দুটো পার্ট হয়, পিওর সাবস্টেন্সের মতো ইমপিওর সাবস্টেন্সেরও দুটো পার্ট হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। একটা হচ্ছে হোমোজিনিয়াস আর একটা হচ্ছে হেটেরোজিনিয়াস, একটা হোমোজিনিয়াস একটা হেটেরোজিনিয়াস। বোঝা গেল? আচ্ছা, এলিমেন্টসেরও ক্লাসিফিকেশন আছে। ফার্দার যদি এলিমেন্টকে ক্লাসিফাই করি, তো এলিমেন্টের টোটাল 4টে ক্লাসিফিকেশন হবে, টোটাল 4টে হয় এলিমেন্টের। কি কি হয়? প্রথম যেটা আসবে সেটা হচ্ছে মেটালস এলিমেন্টের আন্ডারে, তারপরটা হবে নন মেটালস, তারপরটা হবে মেটালয়েডস, 3 নম্বর হবে মেটালয়েডস। ঠিক আছে, আর লাস্ট 4 নম্বর যেটা সেটা হবে নোবেল গ্যাসেস, নোবেল গ্যাসেস। ঠিক আছে, তাহলে এই হলো তোমার ম্যাটারের ক্লাসিফিকেশন, টোটাল ক্লাসিফিকেশন। ম্যাটার দুরকম হয়, লিভিং নন লিভিং। লিভিং এর আন্ডারে প্লান্ট আর অ্যানিমালস হবে যাদের লাইফ আছে, নন লিভিং মানে যাদের লাইফ নেই, ন্যাচারাল আর ম্যানমেড। নন লিভিং এর ফার্দার দুটো ক্লাসিফিকেশন হয়, পিওর সাবস্টেন্স, মিক্সচার। পিওর সাবস্টেন্স সবসময় হোমোজিনিয়াস, মিক্সচার কিন্তু ইমপিওর হয়, মানে ইমপিউরিটি থাকে, ওই জন্যই মিক্সচার। পিওর সাবস্টেন্সের দুটো ক্লাসিফিকেশন, এলিমেন্ট আর কম্পাউন্ড। মিক্সচারের দুটো ক্লাসিফিকেশন, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস। এলিমেন্টকে ফার্দার ক্লাসিফাই করা যায় 4টে পার্টে, মেটাল, নন মেটাল, মেটালয়েড আর নোবেল গ্যাস। ঠিক আছে, এবার আমরা একটা একটা করে সব ডিসকাশন করব। ঠিক আছে, দেখো একটা একটা করে আমরা এবার ডিসকাশন স্টার্ট করব যে ম্যাটারের যে আমরা এই টোটাল যে ফ্লো চার্ট যেটা আমরা পড়লাম, ক্লাসিফিকেশন যেটা, সেই ক্লাসিফিকেশনটার অনেকগুলো কনসেপ্ট আছে, অনেকগুলো নতুন টার্মিনোলজি আছে, সেগুলো আমরা একটা একটা করে দেখব। দেখো সবার আগে চলে আসি আমি পিওর সাবস্টেন্সে, পিওর সাবস্টেন্সে। কারণ নন লিভিং ম্যাটার যে একটু আগে আমি বললাম, নন লিভিং ম্যাটারের দুটো পার্ট হয়, একটা পিওর একটা ইমপিওর, মানে মিক্সচার, তাই তো? তাহলে পিওর সাবস্টেন্স কাদেরকে বলে? না, পিওর সাবস্টেন্স মানে হচ্ছে যে সাবস্টেন্সের কম্পোজিশনটা ডেফিনাইট থাকে, যে সাবস্টেন্সের কম্পোজিশনটা ডেফিনাইট কম্পোজিশন হয়, ডেফিনাইট প্রপার্টি হবে। বুঝতে পারলে? মানে অন্য কিছু এর সঙ্গে মিক্স থাকবে না, কম্পোজিশনটা ডেফিনাইট কম্পোজিশন, মানে কম্পোজিশনটা ফিক্স। তা সেই সাবস্টেন্সকে আমরা বলবো পিওর সাবস্টেন্স। বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো? এর কম্পোজিশনটা কি থাকে? ফিক্স কম্পোজিশন, মানে ডেফিনাইট কম্পোজিশন। ঠিক আছে, ডেফিনাইট। আমি এখানে ডেফিনেশনটা লেখাচ্ছি না, ডেফিনেশনটা বইতে দেওয়া আছে, আমি খালি পয়েন্টগুলো বলে দিচ্ছি যে পিওর সাবস্টেন্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স যার কম্পোজিশনটা ফিক্স থাকবে, ডেফিনাইট থাকবে, আর যে প্রপার্টি, পিওর সাবস্টেন্সের যে প্রপার্টি, সেই প্রপার্টি কিন্তু ফিক্স। টোটাল সাবস্টেন্সের প্রপার্টি কিন্তু ফিক্স থাকে থ্রু আউট দ্য সাবস্টেন্স, সেগুলোকে আমরা পিওর সাবস্টেন্স বলবো। তাহলে কি লিখবো? ডেফিনাইট কম্পোজিশন। পিওর সাবস্টেন্স হচ্ছে ডেফিনাইট কম্পোজিশন which has consistent properties throughout, মানে সব জায়গায় প্রপার্টি সেম থাকবে, ওই জন্যই বলা হয় কনসিস্টেন্ট প্রপার্টিজ। আর কম্পোজিশনটা ফিক্স কম্পোজিশন, ডেফিনাইট কম্পোজিশন, এদেরকেই আমরা পিওর সাবস্টেন্স বলবো। ঠিক আছে, আচ্ছা পিওর সাবস্টেন্সের দেখবে আমরা দুটো ক্লাসিফিকেশন পেয়েছিলাম, একটা পেয়েছিলাম এলিমেন্টস, একটা পেয়েছিলাম কম্পাউন্ড। একটু আগে যদি ভিডিওটা রিভার্স করে দেখো, দেখবে পিওর সাবস্টেন্সে আমরা দুটো পার্ট পেয়েছিলাম, দু রকমের পিওর সাবস্টেন্স হয়, একটা হচ্ছে এলিমেন্টস আর একটা হচ্ছে কম্পাউন্ডস। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটা একটা করে তোমার পিওর সাবস্টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো ডিসকাস করবো। যে পিওর সাবস্টেন্স তো আমরা বুঝলাম যে পিওর সাবস্টেন্স কাকে বলে, পিওর সাবস্টেন্সের দুটো পার্ট হয়, এলিমেন্টস আর কম্পাউন্ডস। তো এবার আমরা পড়বো পিওর সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে পিওর সাবস্টেন্সের। দেখো নাম্বার 1 ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, সবার আগে আমরা বলবো যে এলিমেন্টস কাদেরকে বলে, কারণ পিওর সাবস্টেন্সের একটা পার্ট এলিমেন্ট আর একটা পার্ট কম্পাউন্ড। তো এলিমেন্ট কাদেরকে বলে? না, এলিমেন্ট মানে হচ্ছে যেগুলো এক রকমের অ্যাটম দিয়ে তৈরি, অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, এক রকমের অ্যাটম থাকবে। যেমন ধরো আমি তোমাকে যদি এক্সাম্পল বলি, ধরো হাইড্রোজেন হচ্ছে ফর্মুলা হচ্ছে H, হাইড্রোজেনের ফর্মুলা।
ঠিক আছে। এবার ধরো যদি দুটো হাইড্রোজেন অ্যাটম এরকম থাকে, দুটো হাইড্রোজেন অ্যাটম এরকম যদি থাকে, তাহলে তার টোটাল আমি কি লিখবো, H2। H2 মানে কি, দুখানা হাইড্রোজেন অ্যাটম আছে, ধরো এই একটা হাইড্রোজেন অ্যাটম, এই একটা হাইড্রোজেন অ্যাটম, তাই তো। তাহলে আলটিমেট যদি দুটো হাইড্রোজেন অ্যাটম কম্বাইন হয়, তাহলে আমি কি লিখবো, সেটাকে H2, যেহেতু দুটো হাইড্রোজেন অ্যাটম আছে। আবার অক্সিজেনের ক্ষেত্রেও তাই, অক্সিজেনের ফর্মুলা কি হবে, দুটো অক্সিজেন অ্যাটম যদি থাকে তাহলে অক্সিজেনের ফর্মুলা হবে O2, এটা একটা অক্সিজেন অ্যাটম, এটা একটা অক্সিজেন অ্যাটম, তাই দুটো কম্বাইন হয়ে অক্সিজেনের ফর্মুলা অ্যাকচুয়ালি কি হবে, O2, তাই তো। তাহলে এই যে আমি O2 বলছি বা H2 বলছি, হাইড্রোজেন বা অক্সিজেন, এরা হচ্ছে প্রত্যেকে এক একটা এলিমেন্ট। কেন, তার কারণ হচ্ছে এই যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে, এটা কিন্তু দুটো হাইড্রোজেন অ্যাটম দিয়ে তৈরি হয়েছে, মানে কি দুটো সিমিলার কাইন্ড অফ অ্যাটম আছে, দুটোই দেখো হাইড্রোজেন। আবার এই যে অক্সিজেনটা, দুটোই দেখো সিমিলার কাইন্ড অফ অ্যাটম আছে, দুটোই অক্সিজেন, তার মানে একই রকমের সিমিলার কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি, ওই জন্যই এরা হচ্ছে এলিমেন্ট। বুঝতে পারলে? তার এলিমেন্ট কাদেরকে বলবো না, এলিমেন্ট হচ্ছে অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি। আর কম্পাউন্ড কাদেরকে বলবো, কম্পাউন্ড হচ্ছে তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি, তারা ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি। বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে হবে, এলিমেন্ট তৈরি হয় অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি হবে, তাদেরকে আমরা এলিমেন্ট বলবো, যেমন এইগুলো। ঠিক আছে। কম্পাউন্ড কাদেরকে বলবো, কম্পাউন্ড হচ্ছে যারা ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি, ওয়ান কাইন্ড অফ মলিকিউল। যেমন ধরো আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এই ওয়ান কাইন্ড অফ মলিকিউলের এক্সাম্পল। সাপোজ ধরো একটা মলিকিউল রয়েছে তোমার H2, ঠিক আছে, একটা মলিকিউল ধরো H2 আছে, এটা একটা ধরো মলিকিউল, ঠিক আছে। আবার ধরো আর একটা মলিকিউল রয়েছে ধরো Cl2, এটা Cl2, তাহলে এটা একটা আলাদা মলিকিউল, এটা একটা আলাদা মলিকিউল, দুটো আলাদা আলাদা। এর Cl মানে এটা ক্লোরিন, ঠিক আছে। তো এরা যদি কম্বাইন হয়ে যায় তাহলে কি তৈরি হবে, 2HCl কম্বাইন হয়ে গেল, দুটো হাইড্রোজেন আর দুটো ক্লোরিন। দেখো এখানে যে কম্বাইন হলো, দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিনই আছে, দেখো 2H মানে দুটো হাইড্রোজেন, আর 2Cl মানে দুটো ক্লোরিন, তাহলে দুটো হাইড্রোজেন দুটো ক্লোরিন পুরোপুরি কম্বাইন হয়ে 2HCl তৈরি হলো। তাহলে এটা হয়ে যাবে তোমার কি একটা মলিকিউল, যেখানে তোমার ওয়ান কাইন্ড অফ মলিকিউল, মানে এটাকে আমরা কি বলবো, কম্পাউন্ড বলবো। 2HCl হচ্ছে একটা কম্পাউন্ড, কারণ এখানে কি এক রকমের মলিকিউলই আছে, হাইড্রোজেনও দেখো দুটো আছে, ক্লোরিনও দেখো দুটো আছে, তাহলে সিমিলার কাইন্ড অফ মলিকিউল থাকছে, সিমিলার কাইন্ড অফ মলিকিউল, ওয়ান কাইন্ড অফ মলিকিউল থাকছে, তার মানে এটা একটা হয়ে যাবে কম্পাউন্ড। বুঝতে পারলে? তাহলে কম্পাউন্ড আমরা কি বলবো না, কম্পাউন্ড হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি, আর এলিমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর ক্যারেক্টারিস্টিক্স এলিমেন্ট, এই পিওর সাবস্টেন্সের। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি, 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের কম্পোজিশনটা কিন্তু সেম থাকবে। মানে এই যে আমরা তোমার এলিমেন্ট কি বললাম, এক ধরনের অ্যাটম দিয়ে তৈরি, কম্পাউন্ড মানে এক ধরনের মলিকিউল দিয়ে তৈরি, তার মানে কি এলিমেন্ট মানে সেখানে অনেকগুলো অ্যাটম থাকবে, কিন্তু সেম কাইন্ড অফ অ্যাটম, তারা একসাথে যখন কম্বাইন হবে তখন তৈরি হবে এলিমেন্ট। কম্পাউন্ড কি, কম্পাউন্ড হচ্ছে ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি, তার মানে কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো মলিকিউল থাকবে, কম্বাইন হবে দিয়ে একটা কম্পাউন্ড তৈরি করবে, কিন্তু মলিকিউল কিন্তু গুলো কিন্তু একই রকমের হবে, ডিফারেন্ট কাইন্ডের হবে না, সেম কাইন্ডের হবে, তাই তো। তার মানে এলিমেন্টস আর কম্বিনেশন অফ অ্যাটমস, কম্পাউন্ডস আর কম্বিনেশন অফ মলিকিউলস। তো এই যে কম্পোজিশনটা, মানে এলিমেন্টের মধ্যে অনেকগুলো অ্যাটম থাকবে সিমিলার কাইন্ড অফ, কম্পাউন্ডের মধ্যে অনেকগুলো মলিকিউল থাকবে সিমিলার কাইন্ড অফ, তো এই যে এলিমেন্ট আর কম্পাউন্ডের যে কম্পোজিশন, এই কম্পোজিশনটা কিন্তু সেম থাকবে, মানে থ্রু আউট দ্য সাবস্টেন্স কম্পোজিশনটা কিন্তু সেম থাকবে, ইউনিফর্ম কম্পোজিশন। বুঝতে পারলে? আর ইউনিফর্ম কম্পোজিশনকে আমরা কি বলবো, হোমোজিনিয়াস। ওই জন্য আমি দেখবে লিখিয়েছিলাম পিওর সাবস্টেন্সে একটু আগে যে অলওয়েজ হোমোজিনিয়াস, মানে পিওর সাবস্টেন্স সবসময় হোমোজিনিয়াস হয়, তার মানে পিওর সাবস্টেন্সের যে কম্পোজিশনটা কিন্তু ইউনিফর্ম থাকবে, পিওর সাবস্টেন্সের কম্পোজিশন সবসময় ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম কম্পোজিশন, সেটা তুমি এলিমেন্টই বলো বা কম্পাউন্ডই বলো, কারণ এলিমেন্টও পিওর সাবস্টেন্সের পার্ট, কম্পাউন্ডও পিওর সাবস্টেন্সের পার্ট। এলিমেন্ট কি দিয়ে তৈরি হয়, ওয়ান কাইন্ড অফ অ্যাটম, একই রকমের অ্যাটম তুমি পাবে, মানে কম্পোজিশন কি এলিমেন্টের একই রকমের অ্যাটম পাচ্ছ, মানে ইউনিফর্ম থাকছে, ঠিক আছে। আবার কম্পাউন্ডে কি ওয়ান কাইন্ড অফ মলিকিউল দিয়ে তৈরি, তার মানে কম্পাউন্ডের মধ্যে যতগুলো তুমি মলিকিউল পাবে সবই একই রকমের, তার মানে কম্পাউন্ডের কম্পোজিশনটাও ইউনিফর্ম থাকছে, ওই জন্যই বলা হয় ইউনিফর্ম কম্পোজিশন, যার জন্য পিওর সাবস্টেন্সকে বলা হয় হোমোজিনিয়াস। কারণ পিওর সাবস্টেন্সে তুমি এলিমেন্টের কম্পোজিশন দেখো আর কম্পাউন্ডের কম্পোজিশন দেখো, কম্পোজিশনটা কিন্তু ফিক্স থাকে, ডিফারেন্ট হয় না, ওই জন্যই ইউনিফর্ম, সেই জন্যই বলা হয় পিওর সাবস্টেন্স অলওয়েজ হোমোজিনিয়াস। বুঝতে পারলে? আর কম্পোজিশন যদি চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আর হোমোজিনিয়াস হবে না, তখন হবে হেটেরোজিনিয়াস। বুঝতে পারলে? তো এটা হচ্ছে 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স পিওর সাবস্টেন্সের। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি, 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে পিওর সাবস্টেন্সের কিন্তু ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি কিন্তু ডেফিনাইট হয়,
মানে ফিক্স থাকবে। ফিজিক্যাল প্রপার্টি আর কেমিক্যাল প্রপার্টি ডেফিনাইট হবে, ডেফিনাইট ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি কিন্তু ডেফিনাইট হবে, মানে আলাদা আলাদা হবে না। পিওর সাবস্টেন্সের ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি সেম হবে, তুমি যে পিওর সাবস্টেন্সই নাও না কেন তার ফিজিক্যাল প্রপার্টি কেমিক্যাল প্রপার্টি কিন্তু চেঞ্জ হবে না, ডেফিনাইট হবে, মানে ফিক্স থাকবে। এটা হচ্ছে 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স পিওর সাবস্টেন্সের। 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? 4 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটাও ফিক্স, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটাও ফিক্স থাকবে। তারপর আমরা কি লিখবো? ডেফিনাইট মেল্টিং অ্যান্ড বয়লিং পয়েন্টস। তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটাও কিন্তু ফিক্স থাকবে, ডেফিনাইট থাকবে, মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্টটাও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি পিওর সাবস্টেন্সের? 5 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তাদের যে একটা ডেফিনাইট ক্যারেক্টারিস্টিক কালার থাকবে, মানে পিওর সাবস্টেন্সের একটা ডেফিনাইট কালার থাকবে, ডেফিনাইট তোমার গন্ধ স্মেল থাকবে, আর ডেফিনাইট টেস্ট থাকবে প্রত্যেকটা পিওর সাবস্টেন্সের। বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো? দে হ্যাভ ডেফিনাইট characteristics color, they have definite characteristic color, odor মানে স্মেল অ্যান্ড টেস্ট, এটাও কিন্তু ডেফিনাইট থাকবে, মানে ফিক্স থাকবে, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। বুঝতে পারলে? আচ্ছা, লাস্ট ক্যারেক্টারিস্টিক্স 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স কি? 6 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ফিজিক্যাল পিওর সাবস্টেন্সের যে পিওর সাবস্টেন্স কিন্তু তুমি ইজিলি ব্রেক করতে পারবে না, মানে কোনোভাবেই পিওর সাবস্টেন্সকে কিন্তু ভাঙা যায় না, মানে যে কোনো ফিজিক্যাল প্রসেসে, মানে ফিজিক্যাল প্রসেস মানে কি, তুমি উইদাউট এনি কেমিক্যাল, কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ না করে, কেমিক্যাল প্রসেসে না গিয়ে ফিজিক্যালি তুমি কিন্তু যে কোনো পিওর সাবস্টেন্সকে কিন্তু ব্রেক করতে পারবে না, মানে পিওর সাবস্টেন্সকে ভেঙে ওর থেকে ছোট ছোট সাবস্টেন্স তৈরি করতে পারবে না, ইট ক্যানট বি ব্রোকেন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার পিওর সাবস্টেন্সের লাস্ট ক্যারেক্টারিস্টিক্স। কি লিখবো? যে ইট মানে ফিজিক্যাল পিওর সাবস্টেন্স ক্যানট বি ব্রোকেন into simpler substances by any physical means, মানে কোনো রকম ভাবে ফিজিক্যালি তুমি পিওর সাবস্টেন্সকে ব্রেক করে সিম্পলার সাবস্টেন্সে কনভার্ট করতে পারবে না। বুঝতে পারলে? আচ্ছা, এই হলো তোমার পিওর সাবস্টেন্সের তোমার ক্যারেক্টারিস্টিক্স। কাকে আমরা পিওর সাবস্টেন্স বলবো, পিওর সাবস্টেন্সের কি কি ক্লাসিফিকেশন আছে। দুটো পিওর সাবস্টেন্স হয়, দু রকমের, এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্ট কাকে বলে বোঝালাম, কম্পাউন্ড কাকে বলে বোঝালাম, ঠিক আছে। পিওর সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা বুঝতে পারলাম যে পিওর সাবস্টেন্সের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, বইটা খোলো, বইতে দেখবে দেওয়া রয়েছে, দেখো 38 নাম্বার পেজে পিওর সাবস্টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, ওর নিচে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা কি দিয়েছে দেখো, ওয়াটার ইজ আ পিওর সাবস্টেন্স, ইট হ্যাজ আ ফিক্সড বয়লিং পয়েন্ট অফ 100 ডিগ্রি সি অ্যান্ড আ ফ্রিজেস 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, ওয়াটার তো একটা পিওর সাবস্টেন্স, আমরা জানি পিওর সাবস্টেন্স। কারণ ওয়াটার কেন পিওর সাবস্টেন্স, যদি জিজ্ঞেস করি ওয়াটার কেন পিওর সাবস্টেন্স, কারণ পিওর সাবস্টেন্সের একটা ডেফিনেট কম্পোজিশন হয়, তো ওয়াটারেরও তো একটা ডেফিনেট কম্পোজিশন আছে। কারণ ওয়াটার ফর্মুলা কি, ওয়াটারের ফর্মুলা হচ্ছে H2O, আমরা সবাই জানি। তার মানে কি, ওয়াটারের মধ্যে হাইড্রোজেন দুটো থাকবে, ওই জন্য H2, আর অক্সিজেন একটা থাকবে, তাই না? তার মানে কি, ওয়াটারের কম্পোজিশন ফিক্স, যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেনই থাকবে, নাথিং মোর নাথিং লেস, তাই তো? তাহলে ওয়াটারের কম্পোজিশন ফিক্স, ওই জন্য ওয়াটার কম্পোজিশন যদি ফিক্সড হয়, ডেফিনেট কম্পোজিশন হয়, তাহলে ওয়াটার একটা পিওর সাবস্টেন্স। বাই দ্য ডেফিনেশন অফ পিওর সাবস্টেন্স আমরা বলতে পারি ওয়াটার একটা পিওর সাবস্টেন্স। তো ওয়াটার যেহেতু একটা পিওর সাবস্টেন্স, তো আমরা পিওর সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি পড়েছিলাম, যে ফিক্সড মেল্টিং পয়েন্ট, ফিক্সড বয়লিং পয়েন্ট। সেরকম ওয়াটারেরও কিন্তু মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ফিক্সড। ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সি, 100 ডিগ্রি সি টেম্পারেচার পেলেই কিন্তু ওয়াটার বয়েল করবে। আর ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট কত, ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সি। 0 ডিগ্রি সি হচ্ছে ওয়াটারের ফ্রিজিং পয়েন্ট, এটাকে বলে বয়লিং পয়েন্ট, বিপি মানে বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে এফপি মানে ফ্রিজিং পয়েন্ট। মানে ওয়াটারের বয়লিং পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট কিন্তু দুটোই ফিক্স। বুঝতে পারলে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও কিন্তু ওয়াটার বয়েল করবে না, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেও কিন্তু ওয়াটার ফ্রিজ করবে না, দুটোই কিন্তু ফিক্স। কারণ আমরা ফিজিক্যাল প্রপার্টি আমরা পড়েছিলাম একটু আগে, পিওর সাবস্টেন্সের যে ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, সেই ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছিলাম যে তোমার পিওর সাবস্টেন্সের কিন্তু বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ফিক্স থাকে। তো সেই অনুযায়ী ওয়াটার যেহেতু পিওর সাবস্টেন্স, তার এরও বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ফিক্স থাকবে।
বুঝতে পারলে? বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, ইফ সাম কমন সল্ট ইজ মিক্সড ইন ইট, দ্য রেজাল্টিং সলিউশন বয়েলস এট আ হায়ার টেম্পারেচার অ্যান্ড ফ্রিজেস এট আ লোয়ার টেম্পারেচার, দ্যাট মিনস ইট হ্যাজ সাম ইম্পিউরিটি। মানে যদি ওয়াটারের সঙ্গে তুমি কোনো কিছু মিক্স করে দাও, মানে ওয়াটারের মধ্যে যদি কিছু ইম্পিউরিটি থাকে, সাপোজ যদি ওয়াটারের মধ্যে ধরো যদি সল্ট আমি অ্যাড করে দিই, তার মানে কি ওয়াটারের মধ্যে ইম্পিউরিটি হয়ে গেল। এবার ওয়াটারের মধ্যে সল্ট অ্যাড করে সেই ওয়াটারকে তুমি দেখো যে সেই ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, তুমি দেখবে যে সেই ওয়াটারের বয়লিং পয়েন্ট কিন্তু আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না, এর থেকে বেশি হবে। আবার ফ্রিজিং পয়েন্ট যদি চেক করো, ফ্রিজিং পয়েন্টও কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না, তার থেকে অনেক কম হবে। কেন? কারণ ওয়াটারের মধ্যে তুমি ইম্পিউরিটি দিয়ে দিয়েছো, সল্ট দিয়ে দিয়েছো। যদি সল্ট মিক্স করে দাও বা অন্য কোনো ইম্পিউরিটি যত সুগার যদি মিক্স করে দাও, তাহলে কিন্তু সেম হবে। তখন কিন্তু আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না, ভ্যারি করবে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক বেশি হবে এটা বয়লিং পয়েন্টটা, আর ফ্রিজিং পয়েন্টটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক কম হবে। বুঝতে পারলে? তার মানে আমরা কি দেখলাম, যদি কোনো ইম্পিউরিটি আমরা অ্যাড করে দিই কোনো সাবস্টেন্সে, কোনো পিওর সাবস্টেন্সে যদি ইম্পিউরিটি অ্যাড করা থাকে, তাহলে সেই পিওর সাবস্টেন্সের কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট একই রকম থাকে না, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল তোমার কি ক্যারেক্টারিস্টিক্স, পিওর সাবস্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়লাম। এরপর আমরা স্টার্ট করব প্রথমে এলিমেন্টস। আবার এলিমেন্টসের একদম ডিটেলসে পড়বো যে এলিমেন্টস কাদেরকে বলে। ঠিক আছে? আর এলিমেন্টসের কি কি প্রপার্টিজ এগুলো পড়বো। দেখো এলিমেন্টস আপনি একটু আগেই বললাম যে এলিমেন্টস কি না, এলিমেন্টস মানে হচ্ছে যেগুলো সিমিলার কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি, একই রকমের অ্যাটম দিয়ে তৈরি, তাদেরকে আমরা এলিমেন্টস বলবো, তাই তো? আচ্ছা দেখো এখানে লেখা আছে, দেয়ার আর মিলিয়ন্স অফ সাবস্টেন্সেস ইন দিস ওয়ার্ল্ড বাট দে আর অল মেড আপ অফ আ limited number of basic substances. These basic substances are called elements: oxygen, hydrogen, nitrogen, carbon, copper, silver, gold, iron, tin, zinc are few example of element. দেখো বইতেই লেখা আছে তোমাদের, এলিমেন্ট মানে হচ্ছে সিমিলার কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি, মানে একই রকমের অ্যাটম থাকবে, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অ্যাটম থাকবে না, তাদেরকে আমরা এলিমেন্ট বলবো। দেখো এখানে দেখো এক্সাম্পল দেখো লেখা আছে, বইতে দেখো লেখা আছে যে ধরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো অক্সিজেন আছে, তারপর ধরো কার্বন আছে, ঠিক আছে, কপার আছে, তারপর হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, এগুলো সব তোমার এলিমেন্ট। ঠিক আছে? প্রত্যেকটাকে আমরা এলিমেন্ট বলবো। ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, নেক্সট দেখো লেখা আছে, নেক্সট পেজে লেখা আছে, দেখো সায়েন্টিস্টস হ্যাভ সো ফার ডিসকভার্ড 118 এলিমেন্টস, অফ দিস 92 আর ফাউন্ড অন আর্থ which occur in nature like in rocks, soil, air and water. The remaining 26 have been created artificially. মানে এখনো অবধি till now টোটাল 118 এলিমেন্টস ডিসকভার করা হয়েছে, টোটাল 118 এলিমেন্টস এখনো অবধি সায়েন্টিস্টরা ডিসকভার করেছেন। এদের মধ্যে 92 এলিমেন্টস কিন্তু আমরা জেনারেলি নেচারে দেখতে পাই, হয়তো রকে পেলে, সয়েলে পেলে, বা ওয়াটারে পেলে, এয়ারে পেলে, মোট কথা 92 এলিমেন্টস আউট অফ 118 এলিমেন্টস আমরা কিন্তু কোথাও না কোথাও দেখতে পাই। আর রিমেনিং যে এলিমেন্টসগুলো থাকে, মানে 118 মাইনাস 92 দ্যাট ইকুয়ালস টু 26, এই রিমেনিং 26 এলিমেন্টস কিন্তু আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে, মানে ম্যান মেড, আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড, ঠিক আছে, আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। বুঝতে পারলে? তাহলে এখানে কোশ্চেনটা দেয় যে এখন অবধি কতগুলো এলিমেন্ট ডিসকভার করা হয়েছে, আনসার হবে কি 118 এলিমেন্টস টিল নাও সো ফার ডিসকভার্ড। আচ্ছা, এরপর দেখো ডেফিনেশনটা বলা আছে এলিমেন্টসের। ডেফিনেশন কি বলেছে দেখো, বলেছে অ্যান এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ পিওর সাবস্টেন্স মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটমস দ্যাট ক্যানট বি কনভার্টেড ইন্টু এনিথিং সিম্পলার দ্যান ইটসেলফ বাই এনি ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস। তার এলিমেন্ট কি বলেছিলাম, ইট ইজ আ ডিফাইন্ড অ্যাজ আ পিওর সাবস্টেন্স, কারণ এলিমেন্ট তো পিওর সাবস্টেন্সের পার্ট। একটু আগে যখন পড়ালাম তখন দেখবে বলেছিলাম যে এলিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি পিওর সাবস্টেন্সের পার্ট, কারণ পিওর সাবস্টেন্সের দুটো পার্ট আমরা পড়েছিলাম, একটা পড়েছিলাম এলিমেন্ট, একটা পড়েছিলাম কম্পাউন্ড। তাই এলিমেন্ট হচ্ছে পিওর সাবস্টেন্সের পার্ট। আর কি এলিমেন্ট কি দিয়ে তৈরি হয়, অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম দিয়ে তৈরি হয়, ইট ইজ মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম। এলিমেন্টস আর মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, একই রকমের অ্যাটম দিয়ে তৈরি হবে, তাই তো? আর এদেরকে কিন্তু তুমি কনভার্ট করতে পারবে না, মানে এলিমেন্টকে কিন্তু আর সিম্পলার সাবস্টেন্সে কনভার্ট করা যায় না, কোনো রকম ফিজিক্যাল কেমিক্যাল প্রসেসে কনভার্ট করা যায় না, তাদেরকে আমরা এলিমেন্ট বলবো। তাহলে ডেফিনেশনটা কি দাঁড়ালো, যে এলিমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ আ পিওর সাবস্টেন্স হুইচ ইজ মেড আপ অফ অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম দ্যাট ক্যানট বি কনভার্টেড ইন্টু এনিথিং সিম্পলার সাবস্টেন্স বাই এনি ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেস। এটাই হচ্ছে তোমার এলিমেন্টের ডেফিনেশন। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এলিমেন্টগুলো কি না, এলিমেন্ট আমরা কি দেখলাম যে এলিমেন্টকে কিন্তু অন্য কোনো সিম্পলার সাবস্টেন্সে কিন্তু কনভার্ট করা যায় না,
মানে এলিমেন্ট থেকে তুমি কিন্তু ব্রেক করে অন্য কোনো সিম্পলার সাবস্টেন্স পাবে না। তার মানে এলিমেন্টটাই হচ্ছে তোমার কি বেসিক সাবস্টেন্স। যে কোনো সাবস্টেন্সের বেসিক সাবস্টেন্স হচ্ছে এলিমেন্ট। মানে তুমি যে কোনো সাবস্টেন্স নাও তার কিন্তু বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে এলিমেন্ট। কারণ সেই সাবস্টেন্সটাকে তুমি যদি ব্রেক করো আলটিমেট কিন্তু ব্রেক করতে করতে এলিমেন্টেই পাবে, আর এলিমেন্ট থেকে কিন্তু আর ব্রেক করা যাবে না। তার মানে যে কোনো সাবস্টেন্সের বেসিক সাবস্টেন্স হচ্ছে কি এলিমেন্ট। ওই জন্য বলা হয় যে এলিমেন্টস আর দ্য বেসিক সাবস্টেন্সেস ফ্রম হুইচ অল আদার সাবস্টেন্সেস আর মেড। মানে এলিমেন্ট দিয়েই অন্য সাবস্টেন্সগুলো তৈরি হয়। যত সাবস্টেন্স আছে সব কিন্তু এলিমেন্ট দিয়েই তৈরি হয়। মানে ওই সাবস্টেন্সগুলোকে তুমি যদি ব্রেক করো আলটিমেট কিন্তু অ্যাট লাস্ট এলিমেন্টই পাবে। ঠিক আছে, দেখবে তোমাদের বইতে লেখা আছে যে এলিমেন্টস আর দ্য বেসিক সাবস্টেন্সেস ফ্রম হুইচ অল আদার সাবস্টেন্সেস আর মেড। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি এলিমেন্টের ক্লাসিফিকেশনে। এলিমেন্টের দেখবে আমরা 4টে ক্লাসিফিকেশন করেছিলাম, তাই না? প্রথমটা ছিল মেটালস, তারপরটা ছিল নন মেটালস, তারপর একটা ছিল মেটালয়েডস আর ছিল নোবেল গ্যাসেস। এই 4টে, তাই তো? আচ্ছা, তাহলে এগুলো একটা একটা করে ডিসকাস করব। দেখো এগুলো এই যে মেটালস, নন মেটালস, মেটালয়েডস আর নোবেল গ্যাস 4টেই কিন্তু এলিমেন্টের পার্ট, তাই তো? তো সবার আগে চলে আসে এই মেটালসে। মেটালস কি? দেখো বেশিরভাগ এলিমেন্টই কিন্তু আমরা পাবো যেটা সেটা হচ্ছে মেটালস। মেটালের একটু 4টে ক্লাসিফিকেশন, এলিমেন্টের 4টে ক্লাসিফিকেশন আমি করেছিলাম, মেটাল, নন মেটাল, মেটালয়েড, নোবেল গ্যাস। এই 4টের মধ্যে সব থেকে বেশি আমরা কিন্তু পাবো এলিমেন্টের মধ্যে মেটালস। ম্যাক্সিমাম যে এলিমেন্ট, সেই ম্যাক্সিমাম এলিমেন্টই কিন্তু মেটাল, বাকিগুলো কিন্তু অনেক কম থাকে। ওই জন্য বলা হয় মোস্ট অফ দ্য এলিমেন্টস নোন টু আস দে আর মেটালস। ঠিক আছে, এক্সাম্পল কি হবে মেটালের? আমরা অনেক এক্সাম্পল জানি মেটালের, যেমন ধরো গোল্ড মেটাল, তাই তো? ধরো সিলভার মেটাল, তাই তো? তারপর ধরো কপার মেটাল, এক্সাম্পল অফ মেটাল অনেক সময় দেয় কোশ্চেনে, এক্সাম্পলস অফ মেটাল। তারপর ধরো অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এগুলো সব মেটাল। আরও আছে বইতে দেখবে আরও অনেক এক্সাম্পল আছে, জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, সব মেটাল। ঠিক আছে, আচ্ছা এরপর আসবো মেটালের প্রপার্টিজ অফ মেটাল। মেটালের প্রপার্টিজ, মেটালের কি কি প্রপার্টি আছে? দেখো মেটাল কি এলিমেন্টের পার্ট, তো এলিমেন্টের যা প্রপার্টি থাকবে মেটালের প্রপার্টিও একই রকম থাকবে, কারণ এলিমেন্টের একটা পার্ট হচ্ছে মেটাল। মেটালস আর নাথিং বাট দে আর এলিমেন্টস। তাহলে এলিমেন্টসের যা প্রপার্টি হবে মেটালেরও তাই প্রপার্টি হবে, তাই তো? বাট কিছু এক্সট্রা থাকে যেগুলো আমরা বাকি নন মেটাল, মেটালয়েড, নোবেল গ্যাসের মধ্যে পাবো না, তাই তো? সেই আমরা ক্যারেক্টারিস্টিকগুলো ডিসকাস করব। দেখো নাম্বার 1 প্রপার্টি হচ্ছে এই মেটালসগুলো খুব শাইনি হয়, মানে খুব চকচক করে, খুব শাইনি হয়। দে আর ইউজুয়ালি ভেরি শাইনি, আর খুব হার্ড, মানে খুব শক্ত হয়। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট প্রপার্টি আমরা কি লিখবো? মেটালস আর শাইনি। এই জন্য যেহেতু মেটালস শাইনি হয়, খুব চকচক করে, এই জন্য মেটালসকে বলা হয় লাস্ট্রাস। LUSTROUS, লাস্ট্রাস। মেটাল যেহেতু খুব শাইনি হয় যার জন্য মেটালসকে বলা হয় লাস্ট্রাস। লাস্ট্রাস মানে শাইনি। মেটালসগুলো খুব শাইনি হয় আর দে আর ভেরি হার্ড হার্ড। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার প্রপার্টি, আচ্ছা এখানে বলে দিই, তোমাদের বইতে দেখবে দেওয়া আছে, আমি ফার্স্ট প্রপার্টি কি বললাম? যে মেটালস খুব শাইনি হয় আর মেটালসগুলো জেনারেলি খুব হার্ড হয়, খুব শক্ত হয়। বাট এখানে এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে তোমাকে বলবে 2টো এক্সাম্পল দাও, এমন 2টো এক্সাম্পল, মেটালের এক্সাম্পল যারা কিন্তু মেটাল বাট তাও সফট। ঠিক আছে, 2টো বলবে না, তুমি একটাই জেনে রাখো তাহলেই হবে। তোমাকে কোশ্চেন করবে যে এমন একটা মেটালের এক্সাম্পল দাও যেটা সফট, এক্সাম্পল অফ সফট মেটাল। ঠিক আছে, কারণ আমরা এইমাত্র প্রপার্টি কি বললাম? যে মেটালসগুলো হার্ড হয়, ম্যাক্সিমাম মেটালই হার্ড হয়, কিন্তু একটাই এক্সেপশন আছে, যে মেটালটা কিন্তু সফট হবে, হার্ড হবে না। তার এক্সাম্পল হবে সোডিয়াম। সোডিয়াম কিন্তু মেটাল, বাট স্টিল সোডিয়াম ইজ নট হার্ড, ইট ইজ সফট। এটা কিন্তু একটা এক্সেপশন। ঠিক আছে, বুঝতে পারলে? সফট মেটালের এক্সাম্পল আনসার হবে সোডিয়াম, মনে থাকবে। আচ্ছা 2 নাম্বার প্রপার্টি কি মেটালের? 2 নাম্বার প্রপার্টি হচ্ছে যে মেটালগুলো সলিড হয়। মেটালগুলো কি হবে? সলিড হবে, লিকুইডও হবে না, গ্যাসও হবে না, তারা সলিড হবে। তুমি যতই মেটাল পাবে ম্যাক্সিমাম মেটাল কি হবে? দে আর সলিড। ঠিক আছে, বাট এখানেও এক্সেপশন আছে। তোমাকে কোশ্চেন করবে এমন একটা মেটালের নাম বলো যে মেটালটা কিন্তু সলিড নয়, সেই মেটালটা লিকুইড হবে, লিকুইড মেটাল। কি হবে আনসার? আনসার হবে মার্কারি। ফর্মুলা হচ্ছে Hg, ক্যাপিটাল H স্মল g, মার্কারি হচ্ছে এমন একটা মেটাল যে মেটালটা কিন্তু সলিড নয়, সেই মেটালটা লিকুইড। তো এই এক্সেপশনগুলো ভালো করে পড়তে হবে, এই এক্সেপশনগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স বা 3 নাম্বার প্রপার্টি মেটালের,
নেক্সট প্রপার্টি হচ্ছে মেটালগুলো জেনারেলি কি হয়, ডাকটাইল হয়। কি বললাম, মেটালগুলো জেনারেলি ডাকটাইল হয়, দে আর ডাকটাইল। ডাকটাইল মানে হচ্ছে তুমি ইজিলি মেটালগুলোকে কি করতে পারবে, স্ট্রেচ করতে পারবে। ডাকটাইল মানে হচ্ছে মেটালস ক্যান বি স্ট্রেচড অ্যান্ড দে ক্যান বি স্ট্রেচড ইন্টু থিন ওয়্যার। ডাকটাইল মানে হচ্ছে তুমি মেটালগুলোকে ইজিলি স্ট্রেচ করে ওয়্যারে কনভার্ট করতে পারবে, তারের মতো কনভার্ট করতে পারবে। ওয়্যার বা তার কীরকম হয়, এরকম হয় তো, এরকম হয় তো। যে কোনো মেটালকে তুমি ইজিলি কিন্তু স্ট্রেচ করে এরকম তারের মতো কনভার্ট করতে পারবে বা তারের মতো শেপ দিতে পারবে, ওই জন্যই মেটালসগুলোকে বলা হয় ডাকটাইল। বুঝতে পারলে? আচ্ছা, 4 নাম্বার ক্যারেক্টারিস্টিক্স বা 4 নাম্বার প্রপার্টি মেটালের। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে যে মেটালসগুলো ম্যালিয়েবল হয়, দে আর ম্যালিয়েবল, দে আর ম্যালিয়েবল, MALLEABLE, স্পেলিংটা ভালো করে দেখবে, দে আর ম্যালিয়েবল। 4 নাম্বার প্রপার্টি হচ্ছে মেটালসের, তারা ম্যালিয়েবল হয়। ম্যালিয়েবল মানে হচ্ছে তুমি ইজিলি মেটালগুলোকে কিন্তু শিটে কনভার্ট করতে পারবে। মেটালসগুলোকে ইজিলি দে ক্যান বি কনভার্টেড ইন্টু শিটস। ঠিক আছে, মেটালগুলোকে ইজিলি শিটে কনভার্ট করতে পারবে, মানে এরকম শেপ দিতে পারবে। এই শিটে কনভার্ট, এগুলোকে শিট বলে, এই শেপটাকে শিট শেপ বলে। তো মেটালগুলোকে ইজিলি তুমি শিটে কনভার্ট করতে পারবে, যার জন্য ম্যালিয়েবলসকে বলা হয়, তোমার মেটালসকে বলা হয় দে আর ম্যালিয়েবল, বিকজ দে ক্যান বি কনভার্টেড ইন্টু থিন শিটস, তার জন্য মেটালসগুলোকে ম্যালিয়েবল বলে। ঠিক আছে। আচ্ছা, এখানেও এক্সেপশন আছে। তোমাকে কোশ্চেন করবে যে এমন মেটালসের নাম বলো যে মেটালসগুলোকে তোমার শিটসে কনভার্ট করা যায় না। এমন একটা মেটালের নাম বলো যে মেটালটা ম্যালিয়েবল নয়। কারণ আমরা এইমাত্র প্রপার্টি কি বললাম মেটালের, যে মেটালগুলো ম্যালিয়েবল হয়, কিন্তু এখানেও একটা এক্সেপশন আছে, এমন একটা মেটাল যে মেটালকে কিন্তু তুমি ইজিলি শিটে কনভার্ট করতে পারবে না, মানে সেই মেটালটা ম্যালিয়েবল নয়। এক্সাম্পল দাও। এক্সাম্পল হচ্ছে নন ম্যালিয়েবল মেটাল, যে মেটালটা ম্যালিয়েবল নয়। এরকম মেটালের এক্সাম্পল হচ্ছে জিঙ্ক, ফর্মুলা হচ্ছে Zn, ক্যাপিটাল জেড স্মল এন, জিঙ্ক। এই জিঙ্ক মেটালটা হচ্ছে নন ম্যালিয়েবল মেটাল, মানে এটাকে কিন্তু তুমি ইজিলি শিটে কনভার্ট করতে পারবে না কোনোভাবেই, এটা ম্যালিয়েবল নয়। ঠিক আছে, তো এই এক্সেপশনগুলো ভালো করে পড়তে হবে, এক্সেপশনগুলো কিন্তু আসে। আচ্ছা, নেক্সট আমরা 4 নম্বর প্রপার্টি ডিসকাস করলাম। নেক্সট মেটালের প্রপার্টি, আর কি প্রপার্টি আছে মেটালের? নাম্বার 5 দেখো, এরপরও দিয়েছে 5 নম্বর প্রপার্টি দিয়েছে মেটালের। 5 নম্বর প্রপার্টি হচ্ছে তারা কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দে আর গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মেটালসগুলো কিন্তু গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ইজিলি কিন্তু হিট আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, মানে মেটালের মধ্যে দিয়ে ইজিলি কিন্তু হিটও পাস করতে পারবে, ইলেকট্রিসিটিও ক্যারি করতে পারবে, ওই জন্য বলা হয় গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এগুলো কিন্তু মেটালের প্রপার্টি প্রত্যেকটাই, কিন্তু এখানেও এক্সেপশন আছে। কি এক্সেপশন? তোমায় কোশ্চেন করবে যে এমন একটা মেটালের নাম বলো যে মেটালটা কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি নয়, দে আর ভেরি পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, সেই মেটালের নাম বলো। তাহলে এখানে এক্সেপশন হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ মেটাল। পুয়ার কন্ডাক্টর ধরো তোমাকে বলবে, ঠিক আছে, এমন একটা মেটাল যে মেটালটা পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মেটালগুলো তো জেনারেলি গুড কন্ডাক্টর হয়, বাট এই মেটালটা কিন্তু এক্সেপশন। তোমার এক্সাম্পলটা হবে টাংস্টেন, TUNGSTEN, টাংস্টেন। ফর্মুলা হচ্ছে W, ক্যাপিটাল W, টাংস্টেন। এই মেটালটা কিন্তু পুয়ার কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, এটা এক্সেপশন। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রপার্টি মেটালের কি? মেটালের মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট খুব হাই হয়। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট মেটালের খুব হাই। they have high melting point and boiling point. They have high BP মানে boiling point and MP melting point. তুমি কিন্তু boiling point পুরো স্পেলিং করে লিখবে এক্সামে, মেল্টিং পয়েন্টও পুরো স্পেলিং করে লিখবে। ঠিক আছে, they have high boiling point and melting point. ঠিক আছে। আচ্ছা, নেক্সট লাস্ট প্রপার্টি মেটালসের। লাস্ট প্রপার্টি হচ্ছে মেটালসের, দেখো মেটাল কিন্তু একটা স্পেসিফিক সাউন্ড প্রডিউস করে। তুমি যখনই মেটালটাকে হিট করবে, যে কোনো মেটালকে তুমি যদি হিট করো, কোনো কিছু যদি হিট করো বা হাত থেকে যদি পড়ে যায় মাটিতে, তাহলে কিন্তু একটা স্পেসিফিক সাউন্ড প্রডিউস করে, তুমি কিন্তু শুনতে পাবে, তাই না? ওই জন্য মেটালসকে বলা হয় দে আর সোনোরাস। দে আর সোনোরাস, দে আর সোনোরাস, SONOROUS, সোনোরাস। সোনোরাস মানে হচ্ছে দে প্রডিউস স্পেসিফিক সাউন্ড হোয়েন দে আর হিটেড। ওই যে সাউন্ড প্রডিউস করে মেটালটা, সেই জন্যই মেটালকে বলা হয় সোনোরাস, দে আর সোনোরাস। তো এইগুলো হচ্ছে তোমার মেটালের প্রপার্টি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এইটুকু ডিসকাস করলাম, মেটালসের প্রপার্টি অবধি আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে আমরা এই প্রত্যেকটা
যেগুলো যেগুলো বাকি যেগুলো রয়েছে এলিমেন্ট, নন মেটাল বলো, মেটালয়েড বলো, তারপর নোবেল গ্যাস বলো, এই প্রত্যেকটা প্রপার্টি ডিসকাস করবো। ডিসকাস করলে তোমার এলিমেন্টটা কমপ্লিট হবে। তারপর আমরা কম্পাউন্ডে আসবো, এরপর আরও যা যা আছে সিম্বল আছে সেগুলো ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। নেক্সট ক্লাসে আবার আমরা ডিসকাশন স্টার্ট করবো এখান থেকে। থ্যাংক ইউ।